আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তো আশা করছি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো জার্মান ভাষায় একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি, যেটা আমরা জার্মান ভাষায় লেখা কিংবা বলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বোঝায় মূলত আদেশ নির্দেশ। অর্থাৎ আপনি যদি কোনো মানুষকে অথবা কাউকে কিছু বললে, আদেশ করতে, অনুরোধ করতে, উপদেশ দিতে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারেন। যেমন এসো, বসো, শোনো, পড়ো, এই কথাগুলো বলতে মূলত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার? ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আপনি 3টি সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন বাধ্যতামূলক। এক নাম্বার হচ্ছে ডু, তুমি, ইয়ার, তোমরা, জি, আপনি। এই 3টি সাবজেক্ট ব্যতীত অন্য কোনো সাবজেক্টে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবেন না। এখন চলেন প্রথমে যেটা আছে ডু, সেটা আমরা একটু আলোচনা করি। দেখেন, ইম্পারেটিভে নিতে গেলে ঠিক ইংরেজির মতো আমাদেরকে অ্যাসার্টিভ বা আউটসাগেজার্টস থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অবশ্যই কিছু নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এক নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে ইম্পারেটিভে ডু এর ক্ষেত্রে, যেহেতু আমরা 3টা সাবজেক্টের ক্ষেত্রে কি করতে পারবো, ইম্পারেটিভ করতে পারবো, সেহেতু ডু এবং ইয়ারের ক্ষেত্রে ইম্পারেটিভে সাবজেক্ট হবে না। ইম্পারেটিভে কনভার্ট করতে কি হবে? সাবজেক্ট হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? ডু ফর্মে নিতে হবে, অর্থাৎ নর্মাল বাক্যকে কি করতে হবে? ডু ফর্মে নিতে হবে। তারপর এসটে বাদ দিতে হবে। সেটা কীরকম দেখেন, কমেন একটা ভার্ব, ঠিক আছে? তারপর আপনি এটাকে কী করবেন? ডু ফর্মে নেবেন। ডু ফর্মে নেওয়ার পরে 2টা রুলস আমাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার রুলস কি? যে ডু ফর্মে কখনো কি হবে না? সাবজেক্ট হবে না, ঠিক আছে? এবং যখন আপনি ডু ফর্মে নেবেন, তখন ডু ফর্ম থেকে আপনাকে এসটে এটা বাদ দিতে হবে। তো আমাদেরকে 2টা জিনিস বাদ দিতে হবে। এক হচ্ছে সাবজেক্ট। চলেন আমরা সাবজেক্ট বাদ দিয়ে দিই। এই সাবজেক্ট বাদ দিলাম এবং কি বাদ দিতে হবে? ডু ফর্মে নেওয়ার পরে এসটে বাদ দিতে হবে। এই দেখেন ডু কমস্ট, এখানে ডু কেটে দিলাম এবং এসটেটাও কেটে দিতে হবে, তাই তো? আমরা কথা মতো এসটে কেটে দিলাম, তাহলে কি রইল? কম। অনলি রইল কি? কম। এই যে দেখেন এখানে রয়েছে কি? কম। হয়ে গেল আমাদের ইম্পারেটিভ। একদম জার্মান ভাষার সবচেয়ে ছোট সেন্টেন্স ইম্পারেটিভ, যেটা খুবই ইজি। অর্থাৎ ডু ফর্মের ক্ষেত্রে আমাদের 2টা জিনিস মনে রাখা লাগবে। এক হচ্ছে সাবজেক্ট হবে না, আর এক হচ্ছে ডু ফর্ম থেকে এসটে বাদ যাবে, যা থাকবে তাই হচ্ছে ইম্পারেটিভ। এই যে ইম্পারেটিভ বসাই দিলাম। এবং সবার শেষে আপনাকে মনে রাখতে হবে, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে এটা ভুল হিসাবে বিবেচিত হবে, ঠিক আছে? তারপর যদি দেখেন গেহেন একটা ভার্ব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? আমাদেরকে ডু ফর্মে নিতে হবে। এই আমরা ডু ফর্মে নিলাম, ডু গেস্ট, তাই তো? এখন আমরা 2টা রুল শিখেছি। সেটা কি? আমাদেরকে প্রথমে সাবজেক্ট কেটে ফেলতে হবে। সাবজেক্ট ডু এ ফর্মের ক্ষেত্রে হয় না। তারপরে এসটে ফর্ম, এটা কেটে দিতে হবে, এসটে কেটে দিতে হবে। এমই এসটে কেটে দিলাম, তাহলে কী রইল? শুধু গে, এইটা রইল, তাই না? এই যে গে লিখে দিলাম এবং শেষে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডু এর ক্ষেত্রে ইম্পারেটিভ ফর্মের পরিবর্তন। এখন আপনাদের মনে বা স্টুডেন্টের মনে একটা এক ধরনের কোশ্চেন থাকে যে ভাই এটা আবার কোন ধরনের কাহিনী? কোন ধরনের কাহিনী ভাই? এখানে আপনি কি করলেন? কমেন একটা ভার্ব, সাপোজ কমেন একটা ভার্ব, তাই তো? কমেন একটা ভার্ব, আপনি ফার্স্টে কী করলেন? আপনি ডু এর সাথে কমেনের কনজুগেট করলেন, ডু কমস্ট, তাই তো? বিষয়টা তো এরকমই, ডু কমস্ট। এখন কি করলেন? নাটক করে এই ডুটা কেটে দিলেন আর নাটক করে এসটা কেটে দিলেন, তাই তো? রইল কি? কম। এই তো হয়ে গেল আমাদের ডু এর ক্ষেত্রে ইম্পারেটিভ ফর্ম, তাই তো? এখান দিয়ে দিলেন। এখন আমি এসটে ডু এর সাথে মানে ডু ফর্মে না নিয়ে আমি যদি ডিরেক্ট কমেন থেকে ইম্পারেটিভে নিয়ে যাই, যেমন আমি শুধু এখানে যেমন কম রইল, তাই না? আমি শুধু এখানে এনটা বাদ দিব, তাই না? এনটা বাদ দিলে তো কম থাকে, তাই না? দেখেন মনোযোগ দিয়ে বুঝেন, এনটা বাদ দিলে তো কম থাকে, তাহলে আপনি ডু ফর্মে নিতে হবে। এই নাটকটা কেন করলেন? দেখেন এর একটা লজিক আছে। চলেন, এরকম একটা কোশ্চেন সবার মনে থেকে যায়। চলেন এটার উত্তর দিই। মনে করেন একটা ভার্ব যার নাম হচ্ছে ফাহারেন। ফাহারেন অর্থ কী অবশ্যই জানাবেন। ফাহারেন অর্থ কী আমি জানি না, আপনারা আমাকে জানান। হ্যাঁ, এখন ফাহারেনকে আপনি কী করতেছেন? আপনার স্টুডেন্ট লজিক অনুযায়ী শেষের যে এন আছে এটা আমি কী করবো? কেটে ফেলবো। মনে করেন কেটে ফেললাম, তাহলে আমার কী রইল? আমার রইল মূলত এই যে ফার, এটা রইল, তাই তো? ফার, এই তো শেষ হয়ে গেল, তাই না? স্টুডেন্ট লজিক। আসলে এই যে পুরোটা এইটা হবে না। কেন হবে না? চলেন এবার আমরা আসলটা শিখি, ঠিক আছে? ভার্বের নাম কি? ফাহারেন। এই লিখলাম ফাহারেন। এখন দেখেন এটাকে আমরা ডু ফর্মে নিব। কি ফর্মে নিব? ডু ফর্মে নিব। চলেন, ডু ফার্স্ট, ডু ফার্স্ট। দেখেন ফাহারেন হচ্ছে মূলত একটা ইরেগুলার ভার্ব, ঠিক
ঠিক আছে। তো ইররেগুলার ভার্ব কি সবগুলো এক একটা এক রকম হয়, তাদের কনজুগেশন সাবজেক্ট অনুযায়ী, সুতরাং এটাও কী হবে এক একটা এক রকম হবে। ডু ফার্স্ট। এখন আপনি অ্যাস্টে প্রথমে কী করব আমরা সাবজেক্ট কেটে দিব, তারপর কী করব আমরা অ্যাস্টে এটা কী করব কেটে ফেলবো। এটা যদি আমরা কেটে ফেলি তাহলে আমাদের কী রইলো শুধু অনলি এই যে জিনিসটা রইলো না, এটাকে আমরা ধরে নিচে নিয়ে আসলাম, এই যে দেখেন ফেয়ার শেষ। এই হচ্ছে আমাদের যখন আমরা ডু ফর্মে নিব তারপর ডু এবং এসটে কাটবো তখন আমাদের রেজাল্ট আসে কি এটা হচ্ছে 100% ঠিক। এই দুটার মধ্যে পার্থক্য কি আপনি বুঝতেছেন? এখানে কিন্তু সে আমাদের উমলাউট দুইটা নাই, এখানে কি উমলাউট দুইটা আছে, এখানে উমলাউট দুইটা নাই, কিন্তু এখানে উমলাউট দুইটা কনজুগেশন করার পরে চলে আসছে ঠিক একই রকম। আপনি যদি মনে করেন যে না শুধু এনটা কেটে দিব তাহলে হয়ে গেল, তাহলে এই পদ্ধতিতে যখন আপনি করবেন আপনার এটা 100% ভুল হবে। আপনাকে প্রথমে ডু ফর্মে নিতে হবে, তারপর এই ডু অর্থাৎ সাবজেক্ট কেটে দিতে হবে এবং এসটে এখান থেকে কেটে দিতে হবে, তাহলে এটা সম্পূর্ণভাবে সঠিক বলে বিবেচিত হবে। এবং মনে রাখবেন যেন সবার শেষে একটা এক্সক্লেমেশন মার্ক অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু এটা 100% রং। হ্যাঁ, তারপর চলে আসেন কিছু উদাহরণ, যেরকম কম বিটে দয়া করে এসো, ল্যান্ড ডয়েচ জার্মান পড়ো, মার্ক দি টুয়ের সু দরজাটি বন্ধ করো, এখানে তো 10 বারে বার যে সু মাখেন মানে বন্ধ করা। ট্রিঙ্ক ভাসার পানি খাও, ট্রিঙ্ক ভাসার কীভাবে আসলো দেখেন, ট্রিঙ্কেন একটা ভার্ব। আরেকবার উদাহরণ দিয়ে দেখাই দিই, একটা ভার্বের নাম কি, ভার্বের নাম হচ্ছে ট্রিনকেন মানে কি পান করা, তাই তো। প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে ডু ফর্মে নিতে হবে, ডু ট্রিঙ্কসড এরকমই তো আসে তাই না। ডু ট্রিঙ্কসড। এখন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে ডু সাবজেক্ট এটা কেটে দিতে হবে, এখান থেকে যে অ্যাস্টে এটা আমাদেরকে কেটে দিতে হবে। এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে, তাহলে আমাদের অনলি থাকতেছে ট্রিঙ্ক এবং শেষে একটা কী দিতে হবে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, তাহলে আমাদের এটা সম্পূর্ণ 100% রাইট। ট্রিঙ্ক ভাসার পানি পান করো, এই দেখেন ট্রিঙ্ক ভাসার পানি খাও, শেষ। আবার স্লাফ গুড, স্লাফেন মানে ঘুমানো, স্লাফ গুড ভালো ঘুমাও। 2 নম্বরে চলে আসেন ইয়ার। আমি কি বলছিলাম উপরে ডু এবং ইয়ার, দেখেন এখানে স্পষ্ট আমি লিখে দিছি ডু এবং ইয়ারের ক্ষেত্রে কী হবে না সাবজেক্ট হবে না, তবে ইয়ারের ক্ষেত্রে ছোটোখাটো একটা পরিবর্তন বা একটা প্লাস পয়েন্ট আছে। কীরকম চলেন একটু নিজের নিয়মটা একটু পড়ি। ইয়ার যার অর্থ হচ্ছে তোমরা, যেমন আছে ঠিক সেটাই থাকবে, যা আছে ঠিক সেটাই থাকবে, শুধু ইয়ার লেখা হয় না। কি বলছি, যা আছে ঠিক সেটাই থাকবে, শুধু কি ইয়ার লেখা হবে না, ঠিক আছে। তো চলেন আমাদের একটা ভার্বের নাম মনে করেন কমেন। আচ্ছা এইটা কমেন্টটা যদি আপনি ইয়ার ফরম্যাটে নেন কোথায় নিতে হবে, প্রথমে ইয়ার ফরম্যাটে নিতে হবে, নিলাম ইয়ার কমড, তারপরে কি বলছে যেমন আছে সেমনই থাকবে, শুধু সাবজেক্ট লেখা হবে না, ঠিক আছে আমি সাবজেক্ট লিখলাম না, তাহলে যেমন আছে তেমন থাকবে, তাহলে কমড আছে এখানে কমডি থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যেরকম ডুয়ের ক্ষেত্রে অ্যাস্টে ছিল, অ্যাস্টেটা আমরা কেটে দিছি, এরকম কিছু হবে না, শুধু সাবজেক্টটা। ইয়ারের ক্ষেত্রে কী হবে না, ইয়ারের ক্ষেত্রে অনলি সাবজেক্টটা হবে না, আর বার কি যা আছে তেমনই থাকবে। যেরকম এখানে আছে গেহেন অর্থ কি যাওয়া, ইয়ার গেত, এখানে শুধু ইয়ারটা হবে না, এই যে ইয়ারটা কেটে দিলাম, এই যে গেত রইল, গেত পুরোটাই হুবহু এখানে বসে যাবে এই যে গেত, এবং শেষে একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, শেষ। এটি মূলত আমাদের ইয়ারের রুলস, ঠিক আছে, আর কিছু না। উদাহরণ কি, কম স্নেল তোমরা দ্রুত আসো, গেত না খাও যে তোমরা বাসা যাও, ল্যান্ড ডয়েচ তোমরা জার্মান পড়ো, এস্ট লাংসাম তোমরা ধীরে ধীরে খাও, ঠিক আছে, একদম ইজি। তারপরে 3 নম্বরে আসেন সর্বশেষ, এটা কি জি ইম্পারেটিভ, যার অর্থ হচ্ছে আপনি। নিয়মটা কি, ইনফিনিটিভ অর্থাৎ ভার্বটা কিন্তু এখানে ইনফিনিটিভ ফর্মে থাকবে, এতটুকু আমরা এখান থেকে দেখে ইজিলি বুঝতেছি, এবং প্লাস জি এখানে সাবজেক্ট থাকবে। এই জি এর ব্যাপারটা হচ্ছে এখানে ভার্ব যেমন আছে তেমন থাকবে, সাবজেক্ট যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। সেটা কীরকম, মনে করেন আমি এখানে লিখলাম কমেন একটা ভার্ব, যেহেতু সবসময় এটি আমরা উদাহরণে দেখতেছি ডু এবং ইয়ারের ক্ষেত্রে কমেন একটা ভার্ব, তাহলে হবে কি জি কমেন, তিনি আসতেছেন তাই তো, জি কমেন তাই তো। তো এখানে আমি কি বললাম, সাবজেক্টও চেঞ্জ হবে না, ভার্বও চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে ভাই যদি সাবজেক্টও চেঞ্জ না হয়, ভার্বও চেঞ্জ না হয়, তাহলে এটা একটা আউস জাগেজার বা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটাকে আমি ইম্পারেটিভ কীও করবেন, শুধু লাস্টে একটা চিহ্ন দিয়ে দিলেন শেষ হয়ে গেল ইম্পারেটিভ, না ভাই উত্তর হচ্ছে না, এটা ইম্পারেটিভ হবে না, যেহেতু সাবজেক্টও পরিবর্তন হবে না, ভার্বও পরিবর্তন হবে না, কিছু তো একটা পরিবর্তন করা লাগবে, নাহলে তো ইম্পারেটিভ হয় না। সেজন্য কী করতে হবে, আমাদেরকে ভার্বটা আগে নিয়ে আসতে হবে। কী বলছি, ভার্বটা আগে নিয়ে আসতে হবে, ভার্বটা আমি আগে আনলাম, কমেন এবং সাবজেক্টটা পরে নিয়ে যেতে হবে, কমেন জি, শেষে একটা ইম্পারেটিভ একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, বাস এটি হচ্ছে আমাদের জি এর ক্ষেত্রে ইম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। অর্থাৎ আপনাকে শুধু
ভার্বটা আগে আনতে হবে, সাবজেক্টটা কি পরে নিতে হবে, শেষ হয়ে গেল আমাদের ইম্পারেটিভ। ইজি না? মনে করেন গেহেন, যদি আমাদের পরিচিত একটা ভার্ব গেহেন, গেহেন দিয়ে যদি আমি উদাহরণ দিই তাহলে কি হবে বলেন তো? হবে জি গেহেন, তাই তো? তো এই শুধু আউস জাগে জার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তো ইম্পারেটিভ কীভাবে নিব? আমি কি বলছি ভাইয়া, প্রথমে আমাদেরকে ভার্ব আনতে হবে। প্রথমে আমরা ভার্ব, এটা অবশ্য বড় হাতের দিলে নির্ভুল, একদম 100% নির্ভুল হয়। গেহেন প্রথমে দিতে হবে কি? গেহেন, গেহেন। তারপর আমাদের সাবজেক্ট নিতে হবে গেহেন জি, এবং সবার শেষে মনে করে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, শেষ। এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, গেহেন জি। ঠিক আছে, জি এর ক্ষেত্রে ঠিক এটা এখানে আমি এটাই লিখছি, দেখেন একটা ভার্ব কমেন, সেটা কি হবে? কমেন জি, কমেন জি হয়ে যাবে। কিন্তু মনে মনে এখানে আমাদের কী আছে? এখানে কিন্তু একটা জি আছে, তাই না? জি কমেন, জি কমেন। এখন কমেন্টটা আগে চলে আসবে 1 নম্বর পজিশনে, জিটা চলে যাবে 2 নম্বর পজিশনে। ঠিক একইভাবে এখানে হওয়ার কথা ছিল কি? জি গেহেন, জি গেহেনটা কোথায় চলে গেছে? গেহেন জি, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক চলে আসছে। ঠিক আছে, জি লেয়ারনেন, তাই না? এরকমই তো হওয়ার কথা ছিল। কী হয়েছে? লেয়ারনেন জি, অর্থাৎ ভার্বটা 1 নম্বর পজিশন চলে আসছে, সাবজেক্ট 2 নম্বর পজিশনে চলে গেছে। ঠিক আছে, উদাহরণ কি? এই দেখেন, খুবই ইজি। কমেন জি বিটে হেরাইন, দয়া করে ভিতরে আসুন। হেরাইন কমেন, এটা কিন্তু একটা টেনবারে ভার্ব, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই সামনে আসতেছে। গেহেন জি লাংজাম, ধীরে যান। রেননেন জি ডয়েচ, জার্মান শিখুন। পাঠেন জি বিটে, দয়া করে অপেক্ষা করুন। এই যেরকম, খুবই সহজ। তারপরে নেগেটিভ ইম্পারেটিভ, অর্থাৎ না বোধক। নেগেটিভ মানে কি? না বোধক। এখানে একটা নিস্ট ব্যবহার করা হয়। নিস্ট মানে কি ভাইয়ারা? নিস্ট মানে হচ্ছে নট। নট কখন ব্যবহার করা হয়? নট ভার্বের পরে ব্যবহার করা হয়, তাই না? ভার্বের পর, যেটা লিখে দিই, ভার্বের পর, যে ভার্বের পর ব্যবহার করা হয়। দেখেন খম নিস্ট, এসো না। গেট নিস্ট ডট, তোমরা সেখানে যেও না। স্পেশন জি নিস্ট, জো লাউড, এত জোরে বলবেন না। ঠিক আছে, খুবই ইজি, এতটাও ইজি না, এতটাও কঠিন না। স্পেশাল ইম্পারেটিভ, একটা স্পেশাল ইম্পারেটিভ আছে, সেটা হচ্ছে জাইন ভার্ব। ঠিক আছে, অনেকে B1, অনেকে স্টুডেন্টে এইটা জিনিসটার প্যাচ লাগে যে যাই, এই জিনিসটা আবার কি? দেখেন, এটা হচ্ছে শুধু জাইন ভার্বের ক্ষেত্রে। এই যে 3টা জিনিস নিয়ে কথা বললাম, অনলি জাইন ভার্বের ক্ষেত্রে। সেটা কি? ডু, যাই। ডু এর ক্ষেত্রে জাইন ভার্বের এটা কী হবে? এই তিনটা কিন্তু জাইন ভার্বের ফর্ম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হইতেছে। ডু যাই, ইয়ার জাইট এবং জাইএনজি, এটা কি সম্পূর্ণ যা আছে তাই থাকবে, জাইএনজি। উদাহরণ কি? যাই রুহিস, চুপ থাকো। জাইট ফরজিস্টিস, তোমরা সাবধান হও। জাইন জি পুইন্টলিশ, অর্থাৎ পুইন্টলিশ মানে সময় অনুবর্তী, মানে সময় মতো আসুন। ঠিক আছে, টেনবারে ভার্ব। টেনবারে ভার্বের ক্ষেত্রে কী হবে? আমরা জানি টেনবারে ভার্ব একটা বদমাইশ। কেন? তার একটা প্রিফিক্স থাকে। যেরকম মনে করেন কমেন একটা ভার্ব, তাই না? কমেন একটা ভার্ব, তার জীবনটা খুব সুন্দর চলাচল করে। তার সামনে একটা ভাইরাস, করোনা ভাইরাস বসাই দিবে, যার নাম হচ্ছে আন। বসায় দেওয়ার পরে চলে গেল, একটা সমস্যা ক্রিয়েট করে ফেললো। আনকমেন, নতুন একটা অর্থ দিবে। এটি মূলত হচ্ছে আমাদের টেনভারে ভার্ব, অর্থাৎ একটা ভার্বের আগে সুন্দর করে কচি করে একটা প্রিফিক্স বসে যায়। এটি হচ্ছে আমাদের টেনভারে ভার্ব। ঠিক আছে, এখন এটা কীভাবে পরিবর্তন হবে, তাই না? এখন এই জিনিসটাই আমরা এখন দেখি, চলেন। এখানে একটা ভার্ব সুন্দর মতো দেওয়া আছে, যার নাম হচ্ছে আউফ স্টেহেন। হ্যাঁ, এখানে এটা কীভাবে পরিবর্তন হলো? আউফ স্টেহেন মানে উঠা, তাই না? আউফ স্টেহেন, মনে করেন আউফটা এখানে নাই, সাপোজ আউফটা এখানে নাই, এটা একটা নর্মাল ভার্ব স্টেহেন। এখন একটা নর্মাল ভার্ব স্টেহেন, এটা শুধু ডুয়ের সাথে আপনি কনজুগেট করেন, তাহলে কী হবে? নর্মাল ভার্ব কি? স্টেহেন হচ্ছে একটা নর্মাল ভার্ব, মনে করেন স্টেহেন, তাই না? এখানে ডুয়ের সাথে কি কনজুগেট হবে? স্টেস্ট। এই যে এখানে এসটা চলে আসবে, তাই না? এখন যদি আমি এসটাটা কেটে দিই, মনে করেন এখন আমি কি করলাম? এখন আমি দুষ্টামি করে এসটা কেটে দিলাম, আমি এসটা কেটে দিলাম এবং ডুটা কেটে দিলাম, তাহলে আমার কী রইলো? এই যে স্টে, এটা রইলো না? স্টে, এই যে স্টে রইলো না? কিন্তু আউফ স্টেহেন, এখানে কিন্তু সামনে একটা মানে সামনে একটা প্রিফিক্স কিন্তু ছিল না? এখানে সামনে কিন্তু একটা প্রিফিক্স ছিল, এই যে আউফ। এই আউফটা কোথায় যাব? এই যে স্টেহের পরে চলে যাবে আউফটা। ঠিক আছে, এটা কোথায় ছিল? এটা আগে ছিল, এই যে আউফ স্টেহেন, আউফটা আগে বসছিল। টেনবারের ক্ষেত্রে আমরা কি জানি? যে প্রিফিক্স থাকে, প্রিফিক্সটা বাক্যে সবার শেষে চলে যায়। দ্যাটস ওয়াই এটা কোথায় যাবে? বাক্যে সবার শেষে চলে যাবে। ধরেন এখানে আমরা দেখি, এই যে আউফ স্টেহেন, এটা কীভাবে পরিবর্তন হয়েছে? এই আউফটা আমি কেটে দিলাম, তাহলে ডু স্টেস্ট। এখন এসটে কাটা যাওয়ার পরে কী থাকতেছে? স্টে, এই যে স্টে এখানে বসে গেছে। ঠিক আছে, এবং আউফ, সবার শেষে যে আউফ ছিল, আউফটা কোথায় চলে গেছে? বাক্যে সবার শেষে চলে গেছে, এই যে। ঠিক আছে, স্টে আউফ, উঠে দাঁড়াও। ঠিক একইভাবে আন রুফেন, রুফেন কিন্তু একটা নিজে একটা ভার্ব। এই যে রুফেন একটা নিজে একটা ভার্ব, তার আগে যে একটা আন বসছে, এই যে একটা আন রুফেন, তার আগে একটা আন বসছে না, এই যে আন। এই আনটা কোথায় যাবে? সবার শেষে। আমি এখানে লিখে রাখলাম, এই সবার শেষে আনটা চলে গেছে। আনটা আমি কী করলাম?
আনটা আমি এখান থেকে কী করবো, মুছে দিব, এই মুছে দিলাম, আনটা সবার শেষে চলে গেছে। তাহলে কী রইল, রুফেন। এখন ডুয়ের সাথে কনজুগেট করলে কি হয়, ডুয়ের সাথে যদি রুফেনে কনজুগেট করেন তাহলে কী হবে, ডু রুফস্ট, এরকমই তো হবে, ডু রুফস্ট, এরকমই তো হবে। এখন আমার কি এসটে রাখা যাবে, ভাইয়া এসটিকে রাখা যাবে না, এসটে আমি কেটে দিলাম, সাবজেক্ট রাখা যাবে না, সাবজেক্ট কেটে দিলাম, তাহলে কী রইল আমার শুধু রইল আর ও এফ, এই যে দেখেন এর ও এফ, রুফ রইল, তাই না। এখন আমি এখানে কী লিখবো, রুফ, রুফ। এখন যদি মিশ লাগান, মিশ, রুফ মিশান মানে কি, আমাকে কল করো, ঠিক আছে, খুব ইজি। আইন কাফেন, আইন কাফেনটা কী হয়েছে, আইনটা কোথায় যাবে, সবার শেষে চলে যাবে, এই যে সবার শেষে চলে আসছে আইনটা, ঠিক আছে, সবার শেষে চলে আসছে। তাহলে কাফেন, কাফেন থেকে কী হবে দেখেন, কাফেন, কাফেন একটা ভার্ব, তাই না, কাফেন একটা ভার্ব, এটা যদি দুইয়ের সাথে কনজুগেট করেন, এটাকে যদি আপনি ডুয়ের সাথে কনজুগেট করেন তাহলে কি হবে, ডু কাউফস্ট, ডু কাউফস্ট। এখানে ডুটা কি রাখা যাবে, সাবজেক্ট রাখা যাবে না, ইম্পারেটিভে সাবজেক্ট হয় না, তাহলে এখানে এসটে রাখা যাবে না, এখানে এসটেও রাখা যাবে না, তো এইটাও কি বাদ, তাহলে কী রইল, অনলি কাউফ রইল, কাউফ, শেষ। এই যে হয়ে গেল আমাদের ইম্পারেটিভ। এখন আমাদের আরেকটা সমস্যা, এটা তো কাউফেনের ইম্পারেটিভ করলাম, কিন্তু এটা কি শুধু কাউফেন না, এখানে সামনে একটা ঝামেলা আছে, সেই ঝামেলার নাম কি জানেন, আইন, আইন কাউফেন। আইনটা কোথায় হবে, আইনটা ঠিক এটা সবার শেষে বসে যাবে, কাউফ, এই দেখেন আইন, ঠিক আছে, শেষে একটা এক্সক্লেমেশন মার্ক, শেষ, কাউফ আইন, এই যে আপনার ইম্পারেটিভ হয়ে গেল, ঠিক আছে, খুবই ইজি। ঠিক একইভাবে দেখেন এখানে তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ প্লাস ডক। ডক আমরা অবশ্যই যখন সেন্টেন্সের ক্লাস করেছিলাম তখন ডক নিয়ে আমাদের বিশেষ আলোচনা ছিল। এখন চলেন আরেকটু ইম্পারেটিভের সাথে হলে এটা কীরকম শোনায় সেটা দেখি। ডকটা আসলে আমরা কেন ব্যবহার করব, ডকটা ব্যবহার করবো মূলত সেন্টেন্স আরও ন্যাচারাল, মানে আপনি যখন ডক ইউজ করবেন সেন্টেন্স আরও ন্যাচারাল শোনাবে, যেরকম কম ডক, আরে এ শোনা। এখন নিচে একটা উদাহরণ আছে, নিম ডক ভাসার, পানি নাও না। এমন কথা হচ্ছে আসলে এটার উচ্চারণ কিংবা এটার মনোভাবটা আসলে কি ডক দিয়ে। চলেন এই ডক দিয়ে যেহেতু ইম্পারেটিভের ক্লাস তাও এটা একটু বলে দিই। ডক এর মেন অর্থ হচ্ছে না, না, নেগেটিভ একটা অর্থ, তাই না। এটা অর্থটা নেগেটিভ কিন্তু ভাইবটা দেয় পজিটিভ, মানে পজিটিভ অর্থে নেগেটিভ শব্দ ব্যবহার করা। ধরেন আপনার বাসায় ছোটো ভাই বা ছোটো বোন, বাচ্চা বা পিচ্ছি আছে, ঠিক আছে, কারণ তার নাম হচ্ছে মনে করেন লাবিব, তাই বলেন লাবিব চকলেট খাবে না, এটা বলেন যে দুষ্টামি করে বলি না অনেক সময় যে লাবিব চকলেট খাবে না, তখন লাবিব কি বলে যে না না আমি খাবো, না না আমি খাবো। দেখেন তার মত কিন্তু পজিটিভ যে আমি খাবো, তার খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সে শুরু করছে কি দিয়ে, না না আমি খাবো, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি যখন ডক ইউজ করবেন তখন আপনার কথাটা আরেকটু ন্যাচারাল, আরেকটু সুন্দর, খুবই সুন্দর সাজানো গোছানো মনে হবে, ঠিক আছে, খুবই ইজি জিনিসগুলো। তারপরে দেখেন ডু এর ক্ষেত্রে আমরা কি মনে রাখতে হবে যে এসটে কি বাদ যাবে, ইয়ারের ক্ষেত্রে কি ইয়ারের ফর্ম, অর্থাৎ আপনার সাবজেক্ট বাদ যাবে কিন্তু ইয়ারের ফর্মে যা আছে তাই থাকবে। জি এর ক্ষেত্রে কি আগে ভার্ব বসবে ইনফিনিটিভ ফর্মে এবং জিটা কি বসে যাবে। টেন বারে ভার্বের কি প্রিফিক্স সবার শেষে যায়, এটা তো আমরা জানি, বাক্যে টেন বারে ভার্বের যে প্রিফিক্স থাকে সেটা সবার শেষে যায়। নিজ দিয়ে যখন আপনি বলবেন নিস্ট অর্থাৎ নট অর্থাৎ নেগেটিভ, সেটা কী হয়ে যাবে, নেগেটিভ ইম্পারেটিভ হয়ে যাবে, ঠিক আছে। ডেলি লাইফে আমরা কিছু ইম্পারেটিভ ব্যবহার করে থাকি, যেরকম হোর্সু শোনো, পাস অফ সাবধান, জেটস ডিশ বসো, স্টে অফ তারা অথবা ওঠো, মার্কস নেল দ্রুত করো, অফনিটাস ফেন্সটা জানলা খোলো, সাহেব দেন নামেন তোমার নাম লেখো, লিজ দেন টেক্সট লেখাটি পড়ো, শেষ। এই হচ্ছে মূলত আমাদের ইম্পারেটিভ, ছোটোখাটো একটি আলোচনা। তো আশা করতেছি সবাই খুব ভালোই বুঝতে পারবেন। তো যথাসাধ্য চেষ্টা করেছি যেন ইজিলি জিনিসটা উপস্থাপন করা যায়, এতটাও কঠিন না, জাস্ট মনে রাখতে হবে দুই একটা রুলস। এবং ডুয়ের ক্ষেত্রে যদি আরও একবার আমি বলে দিই, ডুটা কিন্তু একদম ইজি, সেটা কি অনলি সাবজেক্টটা বাদ যাবে এবং ডু ফর্ম থেকে এসটেটা বাদ যাবে, শেষ। কি বলছি, সাবজেক্ট ডু, মানে ডু এবং ইয়ারের ক্ষেত্রে কি সাবজেক্ট বাদ যাবে, এটা তো একদম ইউনিভার্সাল, তাই না, সাবজেক্ট বাদ যাবে, এটা মনে রাখতে কোনো অসুবিধা নাই। এবং ডু ফর্মের ক্ষেত্রে শুধু এসটে, ভার্ব কনজুগেট হওয়ার পরে ভার্বের কনজুগেটের এসটেটা বাদ যাবে এবং ইয়ার ফর্মেটের ক্ষেত্রে কী হবে, যা আছে তাই থাকবে, শেষ। এই তিনটা জিনিস আমাদের মনে রাখলে জীবন সুন্দর। তো আশা করি সকল বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন যেন সকলের জন্য আরও নতুন অনেক কিছু নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।